নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক মুক্তি ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়, এমনটাই মনে করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বনানীর কড়াইল বস্তি সংলগ্ন টিএনটি মাঠে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধনে তিনি বলেন, পর্যায়ক্রমে 4 কোটি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে, যার আওতায় প্রতি পরিবারের সুবিধাভোগী নারীরা মাসে 2,500 টাকা করে পাবেন। জনগণের কল্যাণে যেসব প্রতিশ্রুতি দিয়েছে তা বাস্তবায়নে বিএনপি কখনোই পিছুপা হবে না বলেও আশ্বাস দেন সরকার প্রধান। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রার চাপ কমাতে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপির ইশতেহারে অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড। কড়াইল বস্তির পাশে বনানীর টিএনটি মাঠ থেকে এই ঘোষণা দিয়েছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। প্রধানমন্ত্রী নির্বাচিত হবার পর 21তম দিনে এই মাঠ থেকেই ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন করলেন তিনি। মাঠে প্রবেশ করে শুরুতেই ঘুরে ঘুরে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন তারেক রহমান। সারা দেশে 13টি জেলায় 15টি ওয়ার্ডে 37,567 জন নারীকে এই কার্ড বিতরণ করা হয়। এই দিনটিকে গুরুত্বপূর্ণ, স্মরণীয় ও ঐতিহাসিক আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে এই পরিসর বাড়তে থাকবে। বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক জনসংখ্যা হচ্ছে নারী। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই অর্ধেক জনসংখ্যাকে যদি আমরা পেছনে রাখি, শিক্ষা এবং অর্থনৈতিকভাবে তাদেরকে যদি ক্ষমতায়ন আমরা না করতে পারি, তাহলে অবশ্যই দেশকে কোনোভাবেই সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। আগামী 5 বছরের মধ্যে ইনশাল্লাহ পর্যায়ক্রমিকভাবে সকলের কাছে আমরা এই ফ্যামিলি কার্ড নিয়ে যেতে সক্ষম হব ইনশাল্লাহ। বিএনপি সরকার জবাবদিহিতায় বিশ্বাস করে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সেজন্য সরকার গঠনের পর শুরুতেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করছে। আমরা একটি দায়িত্বশীল সরকারের ভূমিকা পালন করতে চাই, যেই সরকার জনগণের জন্য কাজ করবে, যেই সরকার কাজ করবে দেশের জন্য। আমরা জনগণের কাছে জবাবদিহি থাকতে চাই। বিগত নির্বাচনে সরকার গঠন করার 1 মাসেরও কম সময়ের মধ্যে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির কাজ আমরা শুরু করেছি। তারেক রহমান বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে কিছুটা সময় লাগলেও জনকল্যাণকর কাজে সরকার পিছপা হবে না। সমসাময়িক ঘটনা, মধ্যপ্রাচ্যের যে পরিস্থিতি, সকল কিছু যদি বিবেচনা করি, তাহলে আমরা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলাম, আমরা অবশ্যই আমাদের প্রতিশ্রুতি থেকে বিন্দুমাত্র আমরা অবস্থান পরিবর্তন করব না। হয়তো সমসাময়িক বৈশ্বিক পরিস্থিতির কারণে ক্ষেত্র বিশেষে হয়তো আমাদের কিছু কিছু ক্ষেত্রে সময় বেশি লাগতে পারে। আগামী মাসে কৃষক কার্ড বিতরণ করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। এদিকে ফ্যামিলি কার্ড পেয়ে খুশি ও উচ্ছ্বসিত পরিবারগুলো। একজন দুজনের কামাই দিয়ে চলে না, মানে স্বামীর পাশে দাঁড়াইতে পারবো। কার্ডটা পাই আমাদের অনেক ভালো লাগতেছে। আমরা কোনো সময় কল্পনা করি না যে এই কার্ডটা এত তাড়াতাড়ি আমরা হাতে পাবো। স্বপ্নে ভাবি নাই যে আমরা এই কার্ডটা পাবো। আমরা যখন একটু শুনছি যে কার্ডটা পাবো, তখন আমাদের কাছে স্বপ্নের মতোই লাগছে। এই কর্মসূচির মাধ্যমে নারী ক্ষমতায়ন ও দারিদ্র্য বিমোচনে দেশ আরো এগিয়ে যাবে, এমনটাই প্রত্যাশা সকলের। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। ফ্যামিলি কার্ডের পর এবার স্বাস্থ্য সেবা নিশ্চিতে 25 লাখ মানুষকে পরীক্ষামূলক হেলথ কার্ড দিতে যাচ্ছে সরকার। পর্যায়ক্রমে সবাইকে এই কর্মসূচির আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার এম.এ. মুহিত। বিশেষজ্ঞরা বলছেন, উদ্যোগটি সফল হলে বদলে যাবে দেশের স্বাস্থ্য ব্যবস্থা। হেলথ কার্ড কার্যক্রমকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার পরামর্শ তাদের। আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। রোগীর দ্রুত স্বাস্থ্যসেবা এবং নির্ভুল চিকিৎসা নিশ্চিতে উন্নত দেশের মতো বাংলাদেশেও হেলথ কার্ড চালু করতে যাচ্ছে বিএনপি সরকার। কার্ডটিতে রোগীর নাম, বয়স, রক্তের গ্রুপ, চিকিৎসার ইতিহাস, ওষুধের তালিকা, ভ্যাকসিন এবং রিপোর্ট সহ সব তথ্য সংরক্ষিত থাকবে। এই কার্ড নিয়ে রোগী কমিউনিটি ক্লিনিক থেকে সর্বোচ্চ মেডিকেল বিশ্ববিদ্যালয় পর্যন্ত যে কোনো স্তরের হাসপাতালে খুব সহজেই সেবা পাবেন। স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার এম.এ. মুহিত জানিয়েছেন, হেলথ কার্ডের কার্যক্রম শুরু করতে শিগগিরই একটি জেলা নির্ধারণ করা হচ্ছে। হেলথ কার্ডের কাজটি আমাদের একটি প্রায়োরিটি, একটি অগ্রাধিকার। প্রথমে একটা পাইলট প্রকল্পের আওতায় প্রায় 25 লক্ষ মানুষকে এই সেবার আওতায় এনে এই সিস্টেমটাকে আগে তৈরি করব। সেটা হতে পারে একটি জেলায় 5টি বা 6টি উপজেলা নিয়ে আমরা সেটাকে ট্রায়াল দিলাম। ডেটা গ্যাদারিং এবং ব্যাক এন্ডে ডেটা রাখার যে ব্যবস্থা, যে সার্ভার এবং যে সমস্ত প্রযুক্তিগত ব্যবস্থা নিতে হবে, সেগুলো সম্পন্ন হওয়ার পরে আমরা তখন ফুল প্রোগ্রামটাকে 64 জেলায় বছরে বছরে এটাকে এক্সপ্যান্ড করব। বিশেষজ্ঞরা বলছেন, শুধু স্বাস্থ্যসেবাই নয়, জটিল রোগীদের চিকিৎসায় সরকার ঘোষিত
খরচ প্রদানের কার্যক্রমও ই-হেলথ কার্ডের অধীনে আনা প্রয়োজন। সরকার যেটা অলরেডি বলেছে জটিল কঠিন রোগের জন্য 3 লক্ষ বা এরকম টাকার একটা দরিদ্র মানুষদের বা স্বল্প আয়ের মানুষদের দিবে। এইটা যদি ইমপ্লিমেন্ট করতে হয় তাহলেও কিন্তু আমাদের এই ই-হেলথ কার্ড লাগবে বা ইউনিক হেলথ আইডি সিস্টেম যেটা বলা হচ্ছে সেটা কিন্তু লাগবে। ফেক রোগীর সংখ্যা কিন্তু কমে যাবে। সরকারি হসপিটাল আউটডোরে প্রায় 50% রোগী কিন্তু আসলে রোগী না, তারা কিন্তু ওষুধ নিতে যায়। বড় এখানে সাশ্রয় হবে সরকারের যে ওষুধের যে অপব্যবহার কনজিউমাররা এখানে করে। এই হেলথ কার্ড শুরু হোক দ্রুতই, কোনো রকম পক্ষপাতমূলক না করে, দলীয় দৃষ্টিকোণ থেকে না দেখে অতীতের মতো যদি দেখা যায় সবাইকে দেওয়া যাচ্ছে না, একটা লটারির মতো করে দৈব চয়ন ভিত্তিতে কার্ডটা দেওয়া যেতে পারে। কার্ডটা বিতরণ করাটাই একটা চ্যালেঞ্জ, যেন এখানে মানুষ সবাই বুঝতে পারে যে একটা নির্দিষ্ট মানদণ্ড এবং নিয়ম নীতি মাফিক এই কার্ডটা দেওয়া হচ্ছে। প্রতিমন্ত্রী বলছেন, কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিতে সরকার সর্বোচ্চ কঠোর থাকবে। বিশাল পরিসরের একটি কাজ, এই কাজটিকে আমরা সুপরিকল্পিতভাবে করতে চাই। এই কাজটিকে আমরা এমনভাবে করতে চাই যেন এই কাজটিতে বড় ধরনের কোনো ঘাটতি বা ত্রুটি না হয়। প্রতিমন্ত্রী আরও জানান, দাতা সংস্থার অর্থায়নে প্রাথমিকভাবে ই-হেলথ কার্ড পাইলট প্রকল্প বাস্তবায়ন করবে সরকার। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। দেশে জ্বালানি সংকট মোকাবেলায় প্রতি মাসে 15,000 টন জ্বালানি তেল দিবে ভারত। এরই মধ্যে 2টি জাহাজে 30,000 টন ডিজেল এসেছে। বৃহস্পতিবার আসবে আরেকটি জাহাজ। সচিবালয়ে এসব তথ্য জানান জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্র ইসলাম অমিত। তিনি বলেন, জ্বালানির দাম এখনই বাড়াবে না সরকার। অবৈধ মজুদ ঠেকাতে রেশনিং করা হচ্ছে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। মধ্যপ্রাচ্যে যুদ্ধে জ্বালানি তেল নিয়ে শুরু হয়েছে তেলেসমাতি। সরকার বলছে পর্যাপ্ত মজুদ আছে, তবে আশ্বস্ত হতে পারছেন না মানুষ। ফিলিং স্টেশনে চলছে লম্বা লাইন। সরকারি হিসেবে প্রতিদিন অকটেনের চাহিদা ছিল 1100 টন, এখন তা 2000 টনে ঠেকেছে। একইভাবে পেট্রোলের চাহিদা বেড়েছে দৈনিক 1000 টন, আর ডিজেলের চাহিদা দ্বিগুণের বেশি বেড়ে 25,000 টনে দাঁড়িয়েছে। সিলিং কেন করে দিয়েছে এটা তো খুব স্পষ্ট। ভবিষ্যতের কথা চিন্তা করেই আমরা রেশনালি চিন্তা করেছি। এটা তো বেরিয়ে আসছে যে কেউ কেউ তো অসাধু পন্থায় সহজে অর্থ আয় করবার জন্য তারা সংরক্ষণ করছে 10,000 লিটার, 5,000 লিটার, এগুলো উত্তোলন হচ্ছে। তো সেগুলো ডিসকারেজ করবার জন্য তো আমরা এটা করছি। প্রতিমন্ত্রী জানান, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ভারত থেকে ডিজেল আনা হচ্ছে। এছাড়াও সমুদ্র পথে আসছে জ্বালানি, যা দিয়ে অনায়াসেই মার্চ পর্যন্ত চলবে। গড়ে প্রতি মাসে 15,000 টন ভারতের থেকে আসবার কথা। একটি প্রতিবেশী রাষ্ট্র হিসেবে প্রতিবেশীর সংকটে পাশে দাঁড়ানোটাই স্বাভাবিক সৌজন্য এবং দায়িত্বশীলতা। সেই জায়গা থেকে আমরা তাদেরকে অনানুষ্ঠানিকভাবে অনুরোধ করেছি, সুযোগ থাকলে যেন তারা এই সরবরাহটা বাড়াবার চেষ্টা করে। গতকাল 2টি জাহাজ আসবার কথা ছিল গড়ে 30,000 মেট্রিক টনের জ্বালানি নিয়ে। আজকে দুপুর নাগাদ আমরা মনে করছি আমরা এটা জ্বালানি খালাস করতে পারবো। 12 তারিখে আরেকটি কিন্তু জাহাজ আসছে। সেহেতু আমি দায়িত্ব নিয়ে বলছি। মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘ হলে বিকল্প ব্যবস্থা নেবে সরকার। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর সহ আফ্রিকার দেশগুলো থেকে জ্বালানি আনা হবে বলে জানালেন প্রতিমন্ত্রী। আগামী এপ্রিল মেতে যেন কোনো সংকট না হয় সেটার জন্য আমরা কাজ করছি। ক্রুড অয়েল আমরা মধ্যপ্রাচ্য থেকে নিয়ে আসি, সেখানে হরমুজ প্রণালীর সংকটের কারণে একটি সংকট তৈরি হয়েছে, কিন্তু আমরা রিফাইন্ড অয়েল তো আমরা আসলে মালয়েশিয়া থেকে নেই, সিঙ্গাপুর থেকে নেই, ইন্দোনেশিয়া থেকে নেই। আমরা এখন এই তেলের জন্য বিকল্প উৎস হিসেবে আফ্রিকান কান্ট্রির সাথে আমরা কথা বলছি, আমরা ইউএসএর সাথে আমরা কথা বলছি। আমরা আপাতত জ্বালানি কিংবা বিদ্যুতের দাম বাড়াবার চিন্তা করছি না। এজন্য বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূতের সাথে বৈঠক করেন জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রী। বাংলাদেশ সরকার জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের চেষ্টা করছে। আমাদের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে। আশা করি আলোচনার মাধ্যমে ভালো কিছু হবে। জ্বালানি খাতে দীর্ঘমেয়াদে বিনিয়োগ করতে চায় চীন। পাশাপাশি দেশে মজুদ বাড়ানোর উদ্যোগ চলছে বলেও জানায় জ্বালানি মন্ত্রণালয়। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা।